অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য ভুলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি যুগান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করিয়া প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়াই তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এই কথা তিনি ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড় বছর ছয়েক বড়, কিন্তু ফল্লুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে ঘুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গুন্ডুসু রস পাইবার জো নেই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎ পাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা বহন হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে, সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যাই হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে ঘুরুঘুরির পরিবর্তে বাদা হুক্কায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করেন। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন ওতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে, কিছুদিন পূর্বেই MA পাস করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উধিমেরি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশে মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো, তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লবী রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা বেশ রসিক। রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণাত্ম। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পড়িয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির ছিল। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলগড় ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে পুপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15,
তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশ তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তাহার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের ৮ মহাকর্ষ, তাহার পরে ধনুক ভাঙাপন, কাজী বাপ কেবল সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রসনায় গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কর্ণগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনো হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সহিংতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেঘ দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনু দাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। বিনু দাদার বাসাটা অত্যন্ত আট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। এতএ বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলিকাতা আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার বা ওপারে, কাঁচা চুল, গুফে পাক দুধ দিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাহার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখে তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে 2-1টি কথা বললেন যেন তাহাকে পুরা জোর দিয়া বললেন না। মামা মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এই কথা একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখে ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহারি সম্প্রদায় আর যাই হোক, তেজ থাকাটা দোষের। এতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাহাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। বন সম্বন্ধে 2 পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তা কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তার উপরে গহনা কত ভরি এবং সোনা কত ধরে হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়েছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক পরাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এই একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারে এই জেদ, ইহাতে যে বাচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগ বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মতো হস্তিধারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন বিধলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে জরি জহুরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবে জামাইদের মূল্য কত সেটা যেন কতক পরিমাণ সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চাইছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে যাত্রা বাড়িতে জায়গা সংকুলন হওয়া শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্তই মাধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পরা, মিশ কালো এবং
বিপুল শরীর তার একটি উকিল বন্ধু, যিনি নিয়ত হাত জোড় করিয়া মাথা হেলাইয়া নম্রতার হিম্মত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতালে বাজিয়ে হইতে শুরু করিয়া বড় কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে ঘোড়াতেই একটা এসপার ওসপার হইত। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথবাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথবাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি, একবার এদিকে আসতে হচ্ছে।